আমাদের সাথে আছেন নির্বাচন বিশ্লেষক মোহাম্মদ আব্দুল আলিম। জনাব আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি নির্বাচন নিয়ে। সেই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে দীর্ঘ একটি সংগ্রামের পর, আন্দোলনের পর। এই নির্বাচনকে ঘিরে একটা ভালো নির্বাচনকে যাতে অনুষ্ঠিত হতে পারে সেজন্য দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। যে অভ্যুত্থানে প্রায় মারা গেছে 1500 মানুষ মারা গেছে। এছাড়া বিভিন্ন রকম মানুষ বিভিন্ন সময় মানুষের অত্যাচারিত হয়েছে, জেলে গেছে, জুলুম হয়েছে তাদের উপরে। সব কিছু মিলেই সকলের একটা আশা হচ্ছে ভালো নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই বিষয়গুলো যদি আমরা পেতে চাই, ভালো নির্বাচন যদি পেতে চাই, কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমি সবসময় একটা কথা ইংরেজিতে বলি, ইলেকশন বিলংস টু দ্য পিপল, অর্থাৎ নির্বাচনের মালিক জনগণ। আপনি ধরেন যে একটা নির্বাচন হলো, সেখানে প্রত্যেকটা আসনে 10 জন 20 জন 25 জন করে প্রার্থী থাকলো, কিন্তু ভোটাররা ভোট দিতে পারলো না বা ভোট কেন্দ্রে গেল না, তখন কিন্তু সে নির্বাচন অর্থহীন, তার কোনো গুরুত্ব নাই। কারণ আমাদের যে ইন্টারন্যাশনাল যে ফ্রেমওয়ার্কগুলো আছে, জাতিসংঘ সহ, এখানে বলা আছে যে একটা ইলেকশনে যখন জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটবে, তাদের যে মতামত তার প্রতিফলন ঘটবে, তখন একটা নির্বাচনকে অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক বা বিশ্বাসযোগ্যটা বলা যায়। আমাদের যে নির্বাচনটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, আমাদের গত 17 বছরে যে 3টা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 14, 18, 24, এটার কথা আমরা সবাই জানি, নতুন করে এটা বলার কোনো দরকার আছে বলে মনে করি না। বাট একটা জিনিস অ্যাটলিস্ট ছিল যে এই নির্বাচনগুলোতে অনেক মানুষ ভোট দিতে চেয়েও দিতে পারে নাই। অনেক মানুষ যখন তারা দেখছে যে এরকম নির্বাচন হচ্ছে যার কোনো অর্থ নাই, অর্থের নির্বাচন, তখন অনেকে কেন্দ্রে যায় নাই। এবং এই কারণে কিন্তু আমাদের দেশে এবার ফার্স্ট টাইম ভোটারের সংখ্যা অনেক বেশি। আপনি খেয়াল করে দেখবেন প্রায় 4.5 কোটি ভোটার আছে যারা কখনো ভোট দিতে পারে নাই, ভোটার হয়েছে বাট ভোট দিতে পারে নাই। তো এবারের যে ইলেকশনটা হচ্ছে, এখানে কিন্তু এই যে যারা ফার্স্ট টাইম ভোটার, আমার ধারণা তারা প্রত্যেকেই কেন্দ্রে যাবে। তাদের যে প্রথম ভোটের স্বাদ, সেই স্বাদটা তারা গ্রহণ করবে। এটা একটা বড় পরিবর্তন। কাজেই এই যে ভোটারের অংশগ্রহণ, একটা বড় জিনিস হচ্ছে যখন আপনি অংশগ্রহণ ভোটারের থাকবে, তাদের যে মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেটা থাকবে, এবং ফলে টার্ন আউট বাড়বে। এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের সবচেয়ে বড় শর্ত। একটা সময় আমরা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে হয়তো বলা হতো যে সবগুলো দল নির্বাচনে অংশ নিতে পারছে কিনা, এমন কথা বলা হতো। এখন এটা বলা হচ্ছে যে আসলে মানুষ অংশ নিতে পারে কিনা। হ্যাঁ, আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগের সরকারের কাছ থেকেই কিন্তু এই মানুষজন গণ আন্দোলনের মাধ্যমে এই নির্বাচনটা আমরা যদি বলি আদায় করেছে। আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে এক অর্থে। এখন অন্তর্ভুক্তিমূলক সংলাপ, আমি যদি সংজ্ঞার কথা বলি, তাহলে কি বললা হবে? না, এটাও একটা অন্যতম কন্ডিশন যে সব দলের অংশগ্রহণ। এখন ধরেন যে আওয়ামী লীগ তাদের কার্যক্রমের জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ, মানে তাদের যে তারা যা করেছিল তার ফলাফলটা কিন্তু এর কারণেই তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং তার সঙ্গে ছোট ছোট কয়েকটা দল, বোধহয় 7টা দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। কিন্তু তারপরেও কিন্তু একটা বড় সংখ্যা, 51টা পলিটিক্যাল পার্টি তার অংশ নিচ্ছে, অর্থাৎ মেজরিটি পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। একটা হচ্ছে কাজে ওই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু অংশগ্রহণমূলক, কারণ বেশিরভাগ দল এই নির্বাচনে অংশ নিচ্ছে, জনগণ অংশগ্রহণ করছে। এবং আর একটা বড় জিনিস কি জানেন, একটা গ্রহণযোগ্য নির্বাচন যখন হয়, তখন কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি এগিয়ে আসে। আপনি খেয়াল করে দেখেন, গত 3টা নির্বাচনে বিদেশি কোনো পর্যবেক্ষক ছিল না। যারা ছিল কয়েকজন হাতে গোনা, তাদেরকে দাওয়াত করে আনা হয়েছিল সরকারি খরচে, যে তারা 5 স্টার হলে থাকবে, এখানে খাবে, হ্যাঁ, অতিথি হিসাবে তারা দেখবে, সার্টিফিকেট দিয়ে দেবে যে ভালো ইলেকশন হয়েছে। কিন্তু এখন কিন্তু এই যে নির্বাচন, আপনি দেখেন 550-র মতো আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাংবাদিকরা এই নির্বাচন দেখতে এসেছে। দেশীয় যে সংস্থাগুলো আছে তাদের ভিতর থেকে প্রায় 55,000 পর্যবেক্ষক এই নির্বাচন পর্যবেক্ষণ করছে। আবার যদি আমি বিদেশে ফিরে যাই, খেয়াল করে দেখেন যে জাতিসংঘের মাধ্যমে আমাদের যারা দাতা সংস্থাগুলো আছে, যে দেশগুলো আছে, তারা কিন্তু ইলেকশন কমিশনের সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট এই নির্বাচনে আছে। এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া গ্রহণযোগ্য নির্বাচনের। যখন নির্বাচন ভালো হয়, গ্রহণযোগ্য হয়, তখনই কিন্তু এই সাপোর্টগুলো পাওয়া যায়, তার সাথে সাপোর্ট পাওয়া যায় না। নিঃসন্দেহে। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারণটা ব্যাখ্যা করা প্রয়োজন। এই অর্থে যে এখন আমরা সবাই জানি, এখন পর্যন্ত তেমন কোনো বড় ঘটনা ঘটেনি বাংলাদেশি স্ট্যান্ডার্ড, বা আমি যদি দক্ষিণ এশীয় স্ট্যান্ডার্ডের কথা বলি,
খুব বেশি ভায়োলেন্স বা সহিংসত ঘটনা ঘটেনি। তারপরেও নির্বাচনের দিনও একটা ভোটিং ডেও একটা গুরুত্বপূর্ণ দিন, যেটা আগামীকালকে। সেইখানে প্রস্তুতি আসলে আপনি কীভাবে দেখেন, যে সামাল দেওয়ার মতো অবস্থা আছে কিনা, আপনি কি মনে করেন? শোনেন, নির্বাচনের প্রত্যেকটা কাজে কিন্তু চ্যালেঞ্জিং। জি। এই নির্বাচনের আমি নিজে বলেছিলাম যে এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যে পরিবেশে যে অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, এই কারণে আমি এটা বলেছিলাম অনেক আগে। এবং আপনি দেখেন যে তফসিল ঘোষণার পরের দিন ওসমান হাদির উপরে গুলি, তখন কিন্তু অনেকের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছিল, অনেকে আলোচনা করেছিল, সংশয় কাজ করতেছিল যে আদৌ ইলেকশন হবে, পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, এরকম নানা আলোচনা ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই। এবং আমরা এই যে তফসিল ঘোষণার পরে আস্তে আস্তে পরিবেশটা উন্নত হয়েছে। এবং যখন আপনার এই যে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু আরও ভালো হয়েছে। এবং বিশেষ করে আমি বলবো যে আর্মিরা যে রোলটা প্লে করছে, তারা যেভাবে পেট্রোল দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করছে, এটা কিন্তু খুব পজিটিভ। এবং এইটা আমার ধারণা এই জিনিসটা নির্বাচনের দিনে কন্টিনিউ করবে। অর্থাৎ আপনি যে প্রশ্নটা করেছেন, আমার বিশ্বাস যেভাবে নিরাপত্তার চাদরে দেশকে ঘিরে ফেলা হয়েছে, হ্যাঁ, আকাশে থাকবে আপনার বিমান বাহিনীর হেলিকপ্টার, আপনার মাটিতে থাকবে স্থল মানে আমাদের সেনাবাহিনী, তারপরে আপনি সমুদ্রে জলের সময় থাকবে কোস্ট গার্ড, নৌবাহিনীরা থাকবে। কাজে কোথায় ঘাটতি আছে? কোনো ঘাটতি তো আমি দেখতে পাচ্ছি না। এবং যে সন্দেহ ছিল মানুষের মধ্যে, সেই সন্দেহটাকে একদম মিথ্যা প্রমাণ করে দিয়ে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, আমার কাছে মনে হয় না এই অবস্থায় কেউ আর কোনো রকম সহিংসতা করার সাহস পাবে। এবং আজকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কয়েকটি জায়গায়। আমরা দেখেছি একটি দলের সমর্থকের কাছ থেকে কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে, এবং এগুলো ঘটনা সাধারণত বাংলাদেশের নির্বাচন হয়। তার মানে এইটাও বলা যেতে পারে যে এই নগদ অর্থের ব্যাপারে বা অর্থ বিনিময় সাধারণত হয় দরিদ্র ভোটারদের কাছ থেকে, কখনো কখনো রাজনৈতিক দলগুলো প্রলোভন দেখান, সেটার ব্যাপারেও যথেষ্ট ব্যবস্থা নিয়েছে সরকার। হ্যাঁ, এই যে আপনি ব্যবস্থা যদি না নিয়ে থাকে, তাহলে এত টাকা উদ্ধার হলো কিভাবে? আমি দেখলাম ঠাকুরগাঁতে, এটা সত্য, উনি কি কারণে সেটা তদন্তের ব্যাপার, বাট উদ্ধার করেছে। আবার কুমিল্লাতেও দেখলাম একটা ঘটনা করেছে। তারপরে বোধহয় চট্টগ্রামে দেখলাম একজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে। তার মানে হচ্ছে কি, ইলেকশন কমিশন অ্যাকশন নিচ্ছে, সরকার অ্যাকশন নিচ্ছে দেখে, ব্যবস্থা নিয়েছে দেখেই এই টাকাগুলো উদ্ধার করা হচ্ছে। তার মানে কমিশন কাজ করছে, সরকার কাজ করছে। কারণ আমাদের দেশে যেটা হয়, নির্বাচনের আগের রাত্রে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে, অর্থাৎ আজকের দিনটায়। হ্যাঁ, এবং আপনি 1000 টাকা 2000 টাকার জন্য অনেকে ভোট বিক্রি করে। এই কারণে ইলেকশন কমিশন কিন্তু একটা কাজ করেছে, আপনার নগদ বিকাশ রকেটে 1000 টাকার বেশি কেউ লেনদেন করতে পারবে না একসঙ্গে। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল আলিম। আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমরা পরবর্তীতে আবার ফিরে যাব 72 ঘন্টার সংবাদে।